সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার্স অফ বাংলাদেশের আজকের লাইভ প্রোগ্রামে। আমাদের সাথে আছেন আমাদের এহসান হক ভাই, আমাদের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স, এবং কানাডা থেকে আমাদের সাথে জয়েন করছেন আমিন শিমুল। অনেক বছর ধরে ফ্যান্টাসি ফুটবল খেলার যার অভিজ্ঞতা, এবং বর্তমানে উনি খুব সম্ভবত 3000-এর ভেতর আছে। আরো এক্সাক্ট নাম্বার গুলো ওনার কাছ থেকে শুনবো আমরা। আর আপনাদের সাথে আমি আছি কামরুল হাসান, ফ্যান্টাসি ফুটবল প্লেয়ার্স অফ বাংলাদেশের ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার্স। এহসান ভাই, আমাদের আমিন শিমুল দুইজনকেই স্বাগতম জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। এহসান ভাই, অ্যাজ ইউজুয়াল প্রথমে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই। ওয়েল, আমিন শিমুলের সাথে আমার আসলে তার ফার্স্ট সিজনেই তার সাথে আমরা একই লিগে খেলেছিলাম। তো আমার ওই দিকের কথা মনে পড়ে, তখন আমরা তিনজনই মনে হয় ওইভাবেই কানেক্টেড, তাই না? হ্যাঁ, আসলে ওই 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 সেকশনেই আসলে আমাদের দেখা হয়েছিল। উই আর ভেরি মাচ কানেক্টেড ফ্রম দেয়ার অ্যাকচুয়ালি। দ্যাট ব্লগ থেকেই, আমাদের ব্লগের মাধ্যমে একটা ফ্যান্টাসি মিনি লিগ আমরা করি, এবং সেই লিগের মাধ্যমে আসলে আমি অনেকগুলো ভালো ভালো এফপিএল প্লেয়ার এবং ফুটবল ক্রিটিক্স এর সাথে আমার পরিচয় হয়েছিল, যাদের ফুটবল আমি বিগত 10 বছর ধরে ফলো করি। এদের অনেকের সাথে আমার কোনোদিনই দেখা হয়নি। আমিন শিমুলের সাথে আমার দেখা হয়েছে, সরি, আমিন শিমুলের সাথে আমার দেখা হয়েছে। হি ওয়াজ এ ভেরি শার্প। তখন কি আমিন বুয়েটে পড়তেন না পাশ করে বুয়েট থেকে ফেলেছিল? পাস করছি তখন। বুয়েট থেকে পাশ করে ফেলেছিল তখন আমিন। তো এরপরে আমিনের সাথে অনেকদিন ধরেই যোগাযোগ চলেছে। এর মধ্যে ইরেগুলার ছিলাম আমরা কিছুদিন, অনেকদিন ডিটাচ ছিলাম। তারপরে অল অন এ সাডেন আমিন ইজ ব্যাক। আমরা তবে আমিন শিমুল আমাদের এফএফপির সাথে অনেকদিন ধরেই আছে, বেশ প্রায় শুরু থেকেই আছে। তো আমিন শিমুল, আমি এই যে আছি, আমার এই উইকের ফাইন্ডিংস বলার আগে আমি তোমার কাছ থেকেই জানতে চাবো ভাই। তুমি তো একটা ব্রেক থ্রু সিজনের মধ্যে আছো, ইনফ্যাক্ট 2500 সামথিং তোমার এখন ইয়ে। মাঝখানে সালা ব্ল্যাঙ্কের কারণে তুমি পিছিয়ে গেছো। তো হাউ ইট হ্যাজ বিন, তার মানে জার্নিটা শুরু থেকে বলো, এরপর পোস্ট লকডাউন বলো, এন্ড হাউ ইন্ট্রিগিং লাস্ট 3-4 উইকস একটু যদি আমাদের বলো। ওকে, থ্যাংক ইউ এহসান ভাই। আসলে মানে মানে ফ্যান্টাসি আমি অনেকদিন থেকে খেলি, ঠিক আছে, কিন্তু প্রথম দিকে যেটা আমি করতাম যে খেলাটা অনেকটা ইমোশনাল বেজ আমি সাপোর্ট করি বা ইনটিউশন সেই বেজে করতাম, বাট স্ট্যাটিস্টিক্স এবং ডাটা অ্যানালাইসিস এই জিনিসটা এটা হচ্ছে আমার গত গত বছর থেকে আর কি। তো রিসেন্ট টাইমে অ্যাজ ইউজুয়াল লাইক সবাই মেশিন লার্নিং নিয়ে কথা বলতেছে, তো মেশিন লার্নিং এর একটা কোর্স করি আমি। তো কোর্স থেকে তখন, এবং রিসেন্ট আবার একটা সিনেমাও দেখি মানিবল। তো এই দুইটারিতে আমার মনে হয়েছিল যে আসলে ইনটিউশন থেকে আমরা যা দেখি সেটা সবসময় সত্যি দেখায় না। সো স্ট্যাটিস্টিক্স এবং পেশেন্স এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। তো ইভেনচুয়ালি গত সিজনটা আসলে আমি অনেকদিন পরে এফপিএল এ ব্যাক করছি, কারণ হচ্ছে আমি ইউনাইটেড ফ্যান। সো ইউনাইটেড এর ব্যাড টাইম ছিল মাঝখানে। সো 2014 পর থেকে আসলে ফুটবলের সাথে খুব বেশি কানেক্টেড ছিলাম না। বাট 2018 থেকে যখন আসছি, গত সিজনে আসলে প্লেয়ার চিনতাম না। তো এখানে হচ্ছে আমি যে ভার্সিটিতে পড়ি সেখানে আমার কিছু ছোট ভাই, মানে পড়তাম, এখন পাশ করে গেছি, তো আমার কিছু ছোট ভাই আছে আর কি, তারা খুবই ফ্যান্টাসি ফ্যানাটিক। তো তাদের থ্রুতেই আবার হচ্ছে মানে উৎসাহী হওয়া আর কি। তো আমাদের এখানে নিজেদের ভার্সিটির মধ্যে আমরা ছোট মিনি লিগ আমরা খেলি। তো এফপিএল মান আর কি আমার ইউনিভার্সিটি। তো আমরা এখানে আর কি ওদের থেকেই আমি প্লেয়ার চিনা এবং কার কি ফিচার আছে। তো তখন হচ্ছে আমি যে জিনিসটা, যে হিস্ট্রি, যে একটা প্লেয়ারের হিস্ট্রি, সে হচ্ছে কতটুক মানে তার আউটপুট কতটুকু, তো এবং ওটার সাথে মানে প্রাইস প্রাইস এবং আউটপুট এই দুইটা মিলাই হচ্ছে একটা ওয়েটেনিং, কিছু একটা নিজের মেজার তৈরি করার আমি ফ্রি, যে কোন প্লেয়ারটার মানে ওভারঅল একটা ওই মানে যে রেশিও ভ্যালুটা ওটা কার ভালো, এটার বেজে হচ্ছে আমি মোটামুটি ডিটারমিন করি কিছু প্লেয়ার যাদেরকে আমি খেলাবই, মানে মোর অর লেস 4 থেকে 5 জন প্লেয়ার পুরো সিজনে আমার 38 উইকের মধ্যে 30 উইক টিমে থাকবে, এরকম একটা স্ট্র্যাটেজিতে আমি নামি। তো সেটা করতে গিয়ে প্রথম দিকে যে খুব ভালো ছিল জার্নিটা তা না। যেমন হচ্ছে আমি প্রথম দিকে আমি উডকে নিয়েছিলাম। তো উডের ক্ষেত্রে উড হচ্ছে প্রথম 2 উইক ব্ল্যাঙ্ক, তারপর উইকে তো ওন গোলই দিয়ে দিল। তো স্টিল আই ওয়াজ স্টিক উইথ দ্যাট, যে 6 দামের একটা প্লেয়ার, সে আমাকে ডেইলি 10-12 দিবে না, বা সে 2-2 দিবে কিন্তু একদিন 13 দিবে। So and I put him captain and one day he did a brace. So that's how it works actually. So ওটাই আর কি, যে পেশেন্স, এটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা হচ্ছে আমার পক্ষে ওয়ার্ক করছে। এবং রাইট টাইমে রাইট প্লেয়ারকে পিক করা, যেমন একটা প্লেয়ার যদি হচ্ছে ইম্পর্টেন্ট টাইমে, যেমন প্রিমিয়াম প্লেয়ার যে সালা এগুয়েরা, এরা ভালো করবেই। তো বাট এদেরকে হচ্ছে আমি ফিক্স রেখে দিব, কিন্তু যে ইংস
বা হচ্ছে মানে যারা হচ্ছে 7-6, জিমিনেজ, যেমন জিমিনেজ আমার টিম এবং ইংস একটা লং টাইম আমার টিমে ছিল এবং আই ওয়াজ স্টিক উইথ দেম যে আমি এই দুজনের থেকে আমি কন্টিনিউয়াস খেলাবো, এবং ওই জিনিসটা আমার পক্ষে খুবই মানে ফরচুনেটলি মানে ওয়ার্ক করছে। এবং ওয়ার্ডি জিমিনেজ ইংস, সো আমি প্রিমিয়াম স্ট্রাইকারের পরিবর্তে এই তিনজনকে মোস্ট অফ দ্য টাইম স্টিক করেছিলাম। মাঝে মধ্যে কখনো কেলবার্ট লুইন আসছে বা হচ্ছে হ্যাঁ আমি মাঝে মধ্যে রাশফোর্ড এরকম, বাট মোস্ট অফ দ্য টাইম আমি হচ্ছি মানে স্ট্রাইকার এই তিনজন মিডিয়াম মিডিয়াম, কিন্তু হচ্ছে তাদের রেশিও ভালো, এই ইতে আমি সিলেক্ট এটাকে করেছিলাম। আমরা পয়েন্টস পার মিলিয়ন বলি আর কি, পার মিলিয়নে কতজন পয়েন্টস বলে আর কি, ওই হ্যাঁ হ্যাঁ অ্যানালাইসিসটা আর ওই কি, এটা রেশিওটা, করলে হ্যাঁ ওই হ্যাঁ রেশিওটা করে। তারপর হ্যাঁ। এবং আরেকটা যেটা হচ্ছে যে মানে হচ্ছে মিডে হচ্ছে আমারই ছিল ডি ব্রুয়েনাকে আমি হচ্ছে পুরো সিজন রাখছি, যে ডি ব্রুয়েনা আমার পুরো সিজন টিমে ছিল। এবং সালা ওর মানে দুইজনের একজন প্রি লকডাউন পর্যন্ত, দুইজনের একজন অল্টারনেটিভলি যে আমি দুইজনের একজনকে রাখবো। সো হচ্ছে মিডফিল্ড দুইটা অকুপাই, স্ট্রাইকিং তিনটা অকুপাই, এবং আমি 3-4-3-এ খেলবো। সো হচ্ছে বাকি দুইটাতে ওখানে হচ্ছে গ্যাম্বেল এন্ড আদার থিংস ইট কামস, এবং কোনো কোনো ক্ষেত্রে পে অফ করছে। কিছু কিছু যে পয়েন্ট হয়তো আমি মিস করে গেছি, বাট যেমন হচ্ছে আব্রাহাম মাঝখানে পিকে ছিল, ওটা আমি পিক করতে পারিনি। তো ওই জিনিসগুলাই আসলে চ্যাম্পিয়নদের সাথে বাকিদের ডিফারেন্সটা, যে মানে মাঝারি এই ডিফারেন্সটা মেক করে আর কি। আর ডিফেন্ডারের ক্ষেত্রে আমি লাকি, আমি লুনস্ট্রম পিক করছিলাম, যে সেটা হচ্ছে আমার এটা ছিল যে আমার খুব বেশি আইডিয়া ছিল না যে চ্যাম্পিয়নশিপের প্লেয়ার কেমন, জাস্ট প্লেয়ার্স পিক বাই এই জিনিসটা সিজনের শুরুতে দেখতেছিলাম লুনস্ট্রম অনেকজনেরইতে আছে এবং ও একটু অ্যাডভান্স পজিশনে খেলে, একটুকু ইনফরমেশন ছিল সেইতে আমি প্রথম থেকে রেখে গেছি এবং ইট ওয়ার্ক। তো এরকম অনেকগুলো জিনিস, তো লুনস্ট্রম যখন একটা আছে তো একটা বার্গেন বাই, তো বাকি দুইটা হচ্ছে আমি হচ্ছে প্রিমিয়ার আর্নল্ড আর রবার্টসন ভ্যানজিক, এই তিনজনের একজন হচ্ছে আমার কনস্ট্যান্ট ছিল আর কি টিমে। তো এটাও আসলে, এবং এরা কন্টিনিউয়াস পয়েন্ট দিয়ে গেছে আর কি প্রি লকডাউন। সো আমার মূল আইডিয়া ছিল যে প্রি লকডাউনিতে আমি স্টিক করে থাকবো অ্যারাউন্ড 10K to 20K, দেন হোয়েন ইট কামস ফর আফটার 30 উইকস আমার চিপগুলো যদি ওয়ার্কআউট করে আই ক্যান গো ফার্দার। এবং লাকিলি যে হচ্ছে আমার চিপগুলো ওয়ার্কআউট করছে আর কি প্রি পোস্ট লকডাউন। আমি বেঞ্চ বুস্ট যেটা খেলেছিলাম, তো সেটাও আসলে মানে এসএন ভাইকে আমি ক্রেডিট দিব যে এখানে যে শোটা হয়েছিল ওই শো থেকে হচ্ছে আমি হচ্ছে অলমোস্ট অলমোস্ট ওখান থেকেই হচ্ছে যে প্লেয়ার গুলোকে ভাইটাল মনে হয়েছিল সবাইকে পিক করেছিলাম এবং সবাই ক্লিক করছে আর কি। 134 ছিল সেই উইকে। দেন ট্রিপল ক্যাপ, সেটাও আমার লাকি যে আমার হচ্ছে এই স্ট্যাটিস্টিকটা ছিল যে অবামেয়াং সে উইক টিমের সাথে ভালো খেলে, তো নরউইচের সাথে খেলে আমি ট্রিপল ক্যাপ খেলেছি আর কি। সো দ্যাট ওয়ার্ক। তো এরকম হচ্ছে অনেকগুলো জিনিস আসলে ওয়ার্ক করে গেছে, সেজন্যই আর কি মানে আমার হচ্ছে 3K-তে চলে আসছে। এটা হচ্ছে অ্যামেজিং অ্যাচিভমেন্ট আমার জন্য আর কি, যে আমি তো আগে আসলে 10K-ও আসতে পারিনি কখনো। সো ওইটা নাইস হ্যাঁ, নাইস। স্পেশালি স্পেশালি আমি হচ্ছে এসান ভাই এবং এই গ্রুপে, কারণ হচ্ছে গ্রুপে আসলে আমি যদিও অত অ্যাক্টিভ না, কিন্তু গ্রুপে যারা অ্যাক্টিভ মেম্বার সবাইকে আমি মোটামুটি জানি। কার মানে সেটার উপর আমার আর কি ওয়েটিং করা আছে আর কি, কার ওপিনিয়নের কতটুক ভ্যালু দেওয়া হবে কাদের ইটি। তো ওই জিনিসগুলো আমি হচ্ছে কয়েকজনের ভ্যালু আসলে খুব মানে হাইলি আর কি আমি রেট করি। তো সবাইকে আসলে থ্যাঙ্কস দিব যে আমি এর দূর আসতে পারছি, এটার পিছনে আসলে গ্রুপের প্রত্যেকেরই ইনপুট। যদি হচ্ছে আমি ওইভাবে ইন্টারেক্ট করা হয়নি আর কি, তো হয়তো ফার্দার নেক্সট সিজন থেকে আরো অ্যাক্টিভলি ইন্টারেক্ট করব। তো সবাইকে আসলে থ্যাঙ্কস দিব। গ্রেট গ্রেট। তার মানে আমাদের গ্রুপ ফলো করে তোমার একটু হলে লাভ হচ্ছে, এটা তো ভালো। তার মানে মানুষজন হিউজ অনেকে ইমপ্রুভমেন্ট ভাইয়া, এটা হিউজ ইমপ্রুভমেন্ট। ওটাই বলতেছিলাম যে ইনটিউশন আর স্ট্যাটিস্টিক্স এবং ইনফরমেশন উইথ স্ট্যাটিস্টিক্স এই দুইটার ডিফারেন্সটা আর কি এখন আমরা। আসলে ওপেন সোর্স, এখন আসলে ওপেন সোর্স ফ্যান্টাসি ফুটবল স্কাউট আছে, ফ্যান্টাসি ফুটবল এই যে ফিক্স আছে, ইভেন টুইটার আছে। বাট ইনফ্যাক্ট টুইটারের মধ্যে আমি আর আমার একজন ফেলো কলিগ মানে সাকিবের সাথে আমি একদিন কথা বলতেছিলাম। আমি বললাম যে টুইটারে এত বাজে বাজে টুইট আসি করতে কেন, মানুষ একদমই এত কিছু বাজে অ্যানালাইসিস করে টুইটারে দেয় কেমনে। তখন সে বলতেছে ভাইয়া যারাই কিছু করে নামের শেষে একটা এফপিএল লাগায় না, তখন ওইটাই চলে। আমি আসলে এখন টুইটারে একটা স্ট্রিমিং করছি আর কি। যাদের যেই টুইটার অ্যাকাউন্ট গুলোকে আমি ফলো করি, ওই টুইটার অ্যাকাউন্ট গুলো যাদেরকে ফলো করে আই অনলি কিপিং দোজ পিপল। আর আদার এফপিএল কে আসলে আমি শুধু এফপিএল থাকলে আর নিচ্ছি না। টুইটার ইজ এ ভেরি গুড সোর্স অফ ইনফরমেশন, বিশেষ করে দিস ইজ ইটস এ গেম অনলি, বাট উই আর নট গেটিং পেইড ফর দিস এন্ড এভরিথিং। প্যাশনের জায়গা থেকে খেলি, যার ফলে আমি আসলে এখানে টাকা খরচ করতে আমার খুব কষ্ট লাগে। তো এইসব জায়গায় এই জন্য আমি যেহেতু কোনো পেইড অ্যাকাউন্ট আমার নাই, আমার যেহেতু ফিক্সড নাই, বাট মানুষজন যারা শেয়ার করে যাদের সাথে আমি ইয়ে করি কথা বলি, ওখান থেকেই আসলে আমাদের এটা পাওয়া। টুইটার ইজ এ গ্রেট সোর্স অফ ইনফরমেশন। বাট তারপরও আর কি মানে আমাদের যে ইউনিভার্সিটিতে আমরা অনেক সময় ওপেন বুক এক্সাম দিতাম,
ওপেন বুক থাকলেও কোনটা থেকে যে আমি নিব ওই জিনিসটা আসলে আমাদের এক্সপেরিয়েন্স থেকে নিতে হয় আর কি। ইয়েস, আমিও রাইট আমাদের রিসোর্সটা পিক করা আর কি, রাইট রিসোর্স কোনটা ওটা পিক করা। রাইট রিসোর্স পিক করা। আমাদের গ্রুপে অনেক কিছু হয়, মাঝে মাঝে আমাদের গ্রুপে আমি আজকাল একটু হতাশ হই, মানুষজন একটু বলে কথা, টু মাচ মিম আমাদের এখানে। আমি তারপরেও বলবো ডোন্ট গেট আপসেট, টু মাচ মিমের মাঝখানেও কিছু কিছু ভালো জিনিস আসে, কিছু কিছু ভালো জিনিসকে পিক করে মানুষ এখন টপ 3 তে চলে আসতেছে, টপ 3 কে এর মধ্যে আছে। লাগতো বা আমরা যদি আরো 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 গুড ইন্টারঅ্যাকশনের মধ্যে থাকতাম, আমরা আরো অনেক পিপলকে আমরা হেল্প আউট করতে পারতাম টপ আমাদের গ্রুপ 200 এ থেকে। আছে আই গেস, একজন হ্যাঁ, একজন টপ 200 এ। so it's a very nice for them, আমাদের জন্য এটা খুব ভালো জায়গা। Anyways, let's come to the this week's fantasy prospects. এই প্রসপেক্টের মধ্যে টুইটার এখন গরম হয়ে আছে উডসকে নিয়ে আর কি, যে উডসের কথা তুমি বললে আর কি। তো উডসকে নিয়ে টুইটার খুব গরম, সবাই হচ্ছে গিয়া ডিফারেন্সিয়াল পিক হিসেবে উডসকে দেখছে, এবং অনেকে গ্রিনউডের কাছাকাছি দাম, গ্রিনউড নিয়ে যারা হতাশ তারা গ্রিনউড টু উডসে যেতে যাচ্ছে। আমি স্টিল গ্রিনউডকে আউট করার পক্ষে না, তবে উডসের মধ্যে আমি বলি কারণ গ্রিনউডের খেলা তো ওয়েস্ট হ্যামের সাথে হোম, তার মানে এই আউট করতে হলে 38 এর জন্য হয়তো আউট করা যেতে পারে, কিন্তু আমার মনে হয় 37 এ গ্রিনউডকে বাদ দেওয়া বোকামি হবে। আসলে ম্যান ইউনাইটেডকে বাদ দেওয়ার একটা ব্যাপার হচ্ছে কি, গত 2 গেম ধরেই দেখা যাচ্ছে যে ম্যান ইউনাইটেডের ওই ফ্যাটিক এন্ড স্টিম আউট হয়ে গেছে, স্টিম শেষ, মানে ওইরকম আর জোশটা নাই আর কি। আর 2 নম্বর হচ্ছে ওয়েস্ট হ্যাম খুব রিসার্জেন্ট, ওয়েস্ট হ্যাম ইজ প্লেইং রিয়েলি গুড টিল দ্য চেলসি গেম থেকে, সিন্স চেলসি গেম ওরা খুব ভালো খেলতেছে, ওদের ডিফেন্সও এখন খুব ভালো করছে। সো আমি আসলে মানে it will not be easy go for Man United, মানে ম্যান ইউনাইটেড এর জন্য ইজি হবে না। তার উপর ম্যান ইউনাইটেড একটা গেম এক্সট্রা খেলবে, সেটা হচ্ছে কি এফএ কাপের খেলাটা খেলবে। সো ইট ইজ নট ইজি টু প্লে সো মেনি গেমস ইন এ মান্থ, এটা আসলে, বাট সবাইকে এটা ক্যাচ করেছে এক্সেপ্ট সিটি। হ্যাঁ, সিটিকে এটা ক্যাচ করেনি, তারপর সিটি রিসোর্সের কারণে এটাকে ইয়ে করতে পারছে। তা আমি মনে করি এই চলবে, যেহেতু এখনো কেউ সেফ হচ্ছে না, সবাই একটা ইয়ের মধ্যে যাচ্ছে, স্টিল আমি মনে করি এই আজকের খেলাটা খুব ইম্পর্টেন্ট। আজকের খেলায় যদি ওয়েস্ট হাম জিতে যায় ওয়াটফোর্ডের সাথে, তাহলে ওয়েস্ট হাম সেফ, দেন ওয়াটফোর্ড ইট উইল বি ট্রিকি ফর ওয়াটফোর্ড আর কি। সো এই জন্য আজকের খেলা খুব ইম্পর্টেন্ট। আজকের খেলায় ওয়েস্ট হাম জিতে গেলে ম্যান ইউনাইটেডের জন্য ভালো, দে উইল নট গো অল আউট। সো এটা ইহসান ভাই মনে হচ্ছে একটু কানেকশনের সমস্যা ফেস করছেন, আমরা মনে হয় আমরা দুইজন কথা বলতে পারি যে ফর এন এক্সাম্পল ম্যানচেস্টার সিটি কি মনে হয়, মানে স্টার্লিং বা ডে ব্রুইন কি খেলবে? এটা হচ্ছে আসলে মানে খুব ট্রিকি হয়ে গেছে এই জন্য যে মানে এফএ কাপ না দেখে, এফএ কাপের 11 দেখলে আমরা হচ্ছে মানে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যেত যে আসলে কে রেস্ট পাচ্ছে, কে কে হচ্ছে খেলবে। তো এখন তো কেডিবি এবং স্টার্লিং এই দুটো হচ্ছে খুবই ক্রুশাল প্লেয়ার রাইট নাও। সো হচ্ছে এদেরকে এফএ কাপে হচ্ছে এরা খেলবে ডেফিনেটলি, মানে কেডিবি হয়তো পুরো টাইমই খেলবে এবং স্টার্লিংও একটা গুড টাইম। এখন এফএ কাপে যদি এরা শুরুতেই হচ্ছে 60 মিনিটে 2-3 গোল আগে যায় তাহলে হয়তো তুলে নেবে পেপ গার্ডিওলা, আমি এক্সপেক্ট করতেছি। সেক্ষেত্রে হয়তো মানে শুরু থেকে স্টার্লিংকে পাওয়া যাবে এরকম একটা এক্সপেকটেশন করা যায় আর কি। বাট কেডিবি স্টার্লিং এটা কিন্তু আসলে ইস্যু হয়ে গেছে আর কি গত সিজনে, আসলে গত লাস্ট উইকে এটাই ক্রুশাল হয়ে গেছে। অনেকেই আসলে একটু মানে ক্যাপ্টেন আমার যেমন হচ্ছে আমি আমার টিমে অলরেডি কেডিবি আর স্টার্লিং ছিল, আমি এসএন ভাইয়ের কথা শুনে ফোডেনকে নিয়েছি। তো এখন হচ্ছে কি আমি এই উইকে কি করব এটা নিয়ে বেশ একটা চিন্তায় পড়ে গেছি। আচ্ছা, আমি একটা কথা বলি, ফোডেনের পোস্ট লকডাউন যে স্ট্যাট আর কি, সেটা হচ্ছে সে অল্টারনেটিভ গেমে স্টার্ট করছে একদম প্রত্যেকটা খেলায়। সো ইটস একটা অল্টারনেটিভ থিং যে গত উইকে ফোডেন স্টার্ট করছে, সে এফএ কাপ খেলবে না এবং সে গেম উইক 37 স্টার্ট করবে, সেটা হচ্ছে গিয়ে একদম শিওর শটের একটা ব্যাপার। আর 2 নম্বর কথা হচ্ছে কেডিবি ও রেস্ট পেয়ে গেছে, আই থিংক কেডিবি এফএ কাপও খেলবে, পরের গেমটাও খেলবে ফর শিওর। সো এখন হচ্ছে স্টার্লিং এর ব্যাপারটা হচ্ছে যে স্টার্লিং এফএ কাপ স্টার্ট করবে, ডিপেন্ডস অন স্টার্লিং আবার কত মিনিট খেলছে। এফএ কাপে যদি সে এফএ কাপের খেলাটা যদি অনেকটুকু সময় ধরে ম্যান ইউনাইটেড ধরে রাখতে পারে, তাহলে তো না, সরি, ম্যান সিটির খেলা তো হচ্ছে আর্সেনালের সাথে,
তো অনেকটুকু সময় যখন আর্সেনাল যদি ওদের ধরে রাখতে পারে, যদি ওদেরকে গোল দিতে না দেয়, যদি স্টার্লিংকে 70-80 মিনিট খেলতে হয়, দেন ফর শিওর পরের গেমটা স্টার্লিং শুরু করতেছে না। সো এই জন্য আমি বলবো স্টার্লিং টিমে থাকলে এক্সপ্লোসিভ প্লেয়ার, তাকে রাখা যায়, বাট তাকে হয়তো ক্যাপ্টেন্সি ব্যাট দেওয়া যাবে না। এই জন্য আমি গত সপ্তাহে স্টার্লিং এর ক্যাপ্টেন্সির পক্ষে ছিলাম না। এই জন্য আমি ফোর্ডেনকে বলছি, ফোর্ডেন ওয়াজ আনলাকি, বাট ফোর্ডেন ওয়াজ আনলাকি মানে আরেকটা জিনিস আমার মাথায় দেখছি আমি খেলাটা দেখে, যে আমাদের আসলে জেসুসকে সবার ক্যাপ্টেন করা উচিত ছিল। জেসুস ওয়াজ রিয়েলি গুড। হ্যাঁ, আমার মেইন টিমটাতে হচ্ছে জেসুস ক্যাপ্টেন ছিল, এবং ওই আমাদের অফিসের যে লিগটা আছে সেটাতে আমি এইটার কারণে এই উইকে চ্যাম্পিয়ন হয়েছি। জেসুসকে আমার মধ্যে ক্যাপ্টেন করা উচিত ছিল। জেসুস আসলে ইয়ে ইয়ে খেলবে, তো আমার কাছে মনে হচ্ছে কেডিবি আর ফোর্ডেন কনফার্ম খেলবে আর কি গেম উইক 37 এ। আই এম নট শিওর অ্যাবাউট দ্য স্টার্লিং আসলে কতটুকু খেলবে, এবং স্টার্লিং এর টিম নিউজও আমরা পাবো না। ডেভিড সিলভা কি এফএ কাপ খেলবে বলে মনে করেন আপনি? না, আই ডোন্ট থিংক সো ডেভিড সিলভা খেলবে না, এবং আমি মনে করি মেবি ফোর্ডেন টু ডেভিড সিলভা করার সময় আসছে। যদি ফোর্ডেন নেক্সট খেলবে, নেক্সট গেম খেলবে, বাট ডেভিড সিলভা আগে ফ্রি কিক নিতে না, ফ্রি কিক গুলো নিতে হচ্ছে কেডিবি খেলে নাই বলে ডেভিড সিলভা নিছে, এটাও কিন্তু না অনেকটা। এখন ডেভিড সিলভা যখনই থাকে, সে এখন বলতে যাচ্ছে যে আমি নিব, এখন আমার এটা লাস্ট সিজন, আমি এখন হি ইজ এনজয়িং হিজ ফুটবল। সো ডেভিড সিলভা ইজ এ ভেরি গুড পার্ট, আমি ওকে নেওয়ার মতো একটা পর্যায়ে বলে মনে করি ডেভিড সিলভা। আর উডের কথাটা একটু বলে শেষ করে দিই, যেহেতু ওদের ম্যান সিটি বার্নলির যে স্ট্রাইকারটা ইনজুর্ড হয়ে গেছে, এখন উড কনফার্ম খেলবে, এবং উড ইজ আ পেনাল্টি অ্যাজ ওয়েল। সো উড পেনাল্টি নিবে। সো যেহেতু নরিচের সাথে খেলা, এই জন্য আর কি উডের কথাটা বলা। এবং উড হচ্ছে ওদের টার্গেট ম্যান। আমি যেটা হচ্ছে যে ওরা হচ্ছে হাই বল দিবে এবং উড হচ্ছে মানে ফিজিক্যাল অ্যাডভান্টেজ নিবে, এটাই ওদের খেলা। সো এইটাই আর কি একটা ভালো পিক আর কি। যখন একটা জিনিস হচ্ছে নরিচের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওরা লং বল খেলতে পারে না, লম্বা প্লেয়ারদের বলতে ওরা লম্বা বলগুলো ওরা খেলতে পারতেছে না, কর্নার সেট পিসে ওরা স্ট্রাগল করতেছে। সেসব সব দিক থেকে আর কি উড গোল না দিলেও অ্যাসিস্ট হবে, এরকম একটা ব্যাপার চলে আসতেছে। বাট আই এম ভেরি ইমপ্রেস ওয়ান্স অ্যাগেইন আমি বলতেছি, সেটা হচ্ছে কি ইংসকে নিয়ে। ড্যানি ইংসের আমার মনে হয় নেওয়া উচিত, কারণ আমরা যারা এই উইকে বার্ডি টু অবামেয়াং করার কথা প্ল্যান করছিলাম, আমার মনে হয় এই উইকে যদি বার্ডিকে চেঞ্জ করতে হয় তাহলে সেটা ইংস হতে হবে। তো বার্ডির একটা স্ট্যাটের কথা আমি বলে দিই। বার্ডি এই শেফিল্ডের সাথে মানে 2টা বিগ চান্স নিজে পাইছে, 4টা বিগ চান্স ক্রিয়েট করছে, এবং এই যে যখন বলতেছিল ফজলে গত সপ্তাহে বলতেছিল ইনায়াচো যখন থাকে তখন বার্ডি ফোকাল থাকে না, ফোকাল থাকে ইনায়াচো। বাট ইনায়াচো এবং বার্ডি কম্বিনেশনটা ভেরি ডেডলি। সো সেই জায়গা থেকে আপনি বার্ডিকে আসলে টিমে থাকলে বাদ দেওয়া যাবে না। আবার আরেকটা জিনিস হচ্ছে খেলাটা হচ্ছে টটেনহামের সাথে, দে আর ভেরি টাইট এট ব্যাক। আর আরেকটা জিনিস হচ্ছে টটেনহামের যেই 11টা চান্স ক্রিয়েট করছে গত 2 ম্যাচে টটেনহাম 13টা চান্স ক্রিয়েট করছে, এর মধ্যে 11টি চান্সের ফোকাল পয়েন্টে ছিল যে হ্যারি কেইন। সো হ্যারি কেইনকে নিয়েও একটা কথা আসতেছে আর কি। যেহেতু এটা মরিনোর টিম, যেহেতু ওরা বেশি ক্রিয়েট করে না, তা আমি হ্যারি কেইনকে হয়তো ক্যাপ্টেন দিব না, বাট হ্যারি কেনও ইজ এ গুড অপশন নাও। এখন হ্যারি কেনকেও নেওয়া যেতে পারে, বাট খেলাটা হচ্ছে হ্যারি কেনের কার সাথে? হ্যারি কেনের খেলা হচ্ছে লেস্টারের সাথে। লেস্টারের অ্যাটাক নিয়ে যেমন আমরা কথা বলছি, লেস্টারের মেইন ডিফেন্সের প্লেয়ারটা কিন্তু নাই, মানে ওটা ব্রোক, মানে ইভান্সের সাথে আরেকটা প্লেয়ার ও কিন্তু নাই এখন। সে হচ্ছে ক্যাসপার স্যাংলো। হ্যাঁ, সঞ্চু নাই। সঞ্চু চলে যাওয়ার পরে ও সে সিজনের জন্য এখন খেলতেছে মর্গান তো দূরে গেছে, ও তো স্লো, আর ইউ ডোন্ট নো ওটা ব্রোক। তারপর হচ্ছে গিয়ে রিকার্ডো প্যারাডার নাই, তার জায়গায় জাস্টিন কয়েকদিন ধরে ভালো খেলতেছে। এরপর চিলওয়েলও নাই, জাস্টিন ফুকসও নাই। এই যে ফুকসও নাই, চিলওয়েলও নাই, তখন একটা নতুন ছেলে খেলছে। এরা কাদের সাথে খেলতেছে? এরা খেলতেছে এখন 4-4-2 টটেনহামের সাথে। টটেনহাম 4-4-2 টটেনহামের সাথে সন এখন অনেকটা সমান চলে আসছে, যেটা আমরা পোস্ট লকডাউনে দেখছিলাম সন বাম দিকে চলে গেছে। লাস্ট ম্যাচে ইজি গেমগুলোতে সন এখন চলে আসতেছে মাঝখানে কেইনের সাথে। সো আমি মনে করি যে টটেনহাম গোল করবে এবং লেস্টার গোল খাবে। এইসব জায়গায় চিন্তা রেখে আর কি কেইনকে আনার একটা প্রবাবিলিটি আছে, যেটা আমরা কথা, তার কোনো এফএ কাপ নেই, তার কোনো নেই। অবামেয়াং এর এফএ কাপ আছে, অবামেয়াং রেস্ট পাইছে, অবামেয়াং ফর শিওর এফএ কাপ খেলবে। এই জায়গাগুলো থেকে এখন ইংস
কেইন আমার কাছে মনে হচ্ছে ভার্ডি টু চেঞ্জ করতে গেলে সেটা আসবে। আর এই যে আমি উলফসের ম্যানেজারের কথা শুনতেছিলাম, সে আসলে বলছে আমি আসলে শিওর না ওর বাচ্চা হলে সে আদৌ কোনো গেম মিস করবে কিনা। সুতরাং জিমিনেজ যে মিস করবে ওইটাও আসলে বলা যাচ্ছে না জিমিনেজ কোনো গেম মিস করবে কিনা। আর বটম লাইন যেটা আমি বলতে চাচ্ছি, সিলভার কভার করেছি, ফোর্ডেন কভার করেছি। ও আরেকটা কথা হচ্ছে যে সালা সালা হচ্ছে গত ম্যাচে 4টা শট দিছে ইন বক্সের ভিতরে, এবং গত 2টা ম্যাচ যদি আমি চিন্তা করি তাহলে সিভিয়ার রকমের আন্ডার পারফরমেন্স হচ্ছে ফ্রম সালা। তো সালা যে পরিমাণ শটের চান্স পাইছে সেখানে আসলে বলার কিছু নাই আর কি। আর আমি মনে করতেছি যে সালাকে বাদ দেওয়া যাবে না, সালাকে বাদ দেওয়া যাবে না। আর একটা লম্বা গ্যাপ পাবে লিভারপুল, ওরা গিয়ে বৃহস্পতিবার বা বুধবার বা রোববার ইয়াতে খেলবে ওরা ইয়ের সাথে, চেলসির সাথে। সো ওরা একটা লম্বা ছুটি, মানে এক সপ্তাহ প্রপার রেস্ট পেয়ে আসবে, চেলসিকে মাঝখানে এফএ কাপ খেলতে হবে। সো এইসব জায়গা থেকে চিন্তা করলে সালা শুড বি ফিট, এন্ড দিস ইজ দ্য লাস্ট গেম ইন দ্য অ্যানফিল্ড। ওরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিবে ওই দিন। সো দেয়ার আর লট অফ ইনসেন্টিভ ইন ফেভার অফ সালা। দ্যাটস ইট। এটা হচ্ছে আমার সাউথ ইস্যুস। আচ্ছা, আমরা দুই একটা প্রশ্ন মনে হয় এর মধ্যে নিতে পারি। একজন জিজ্ঞেস করছেন নাভিচারিয়া লাকাজেতে কেমন অপশন? ওয়েল, লাকাজাতে টানা প্রত্যেকটা গেম খেলছে, লাকাজাতে এফএ কাপ স্টার্ট করবে। কিন্তু জিনিসটা হচ্ছে লাকাজাতে ইজ নট এ গুড অপশন আমার মতে, কারণ আমি এনকেটিআরকে স্টার্ট করতে দেখতেছি গেম 37। এবং আরেকটা ইস্যু যেটা ওদের ফরমেশনও চেঞ্জ হয়, মানে ওরা হচ্ছে 4-3-3 সবসময় করতেছে না, মাঝে মধ্যে চেঞ্জ করতেছে। তো লাকাজেটা যখন খেলে তখন ওই ফোকাল, বাট মানে মাঝখানে থাকে, কিন্তু মানে আমার মনে হয় না ভালো অপশন। আমার মনে হয় লাকাজাতে এবং এনকেটি ওরা দুজনই মাঝখানে হয়ে যায়, মাঝে মাঝে অবামেয়াং আসে, অবামেয়াং বাম দিকে যায়। আমি লাকাজাতেকে আসলে লাকাজাতের গেম টাইম নিয়ে আমি সন্দেহ, হি ইজ ইন গুড ফর্ম, হি ইজ হাংরি, এভরিথিং ফাইন, বাট ওর গেম টাইম নিয়ে আমি সন্দেহ। কারণ এনকেটিয়া রেড কার্ড পাওয়ার পর থেকে সে প্রত্যেকটা ম্যাচ খেলছে, আই থিঙ্ক হি উইল স্টার্ট ইন দ্য এফএ কাপ এজ ওয়েল। সো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে আর কি যে এনকেটিয়া খেলবে গেমে 37। আর অবামেয়াং তো ড্রপ হবে না ওই ম্যাচটা, কারণ অবামেয়াংয়ের রেস্ট লিভারপুলের সাথে হয়ে গেছে। এন্ড আমি লাকাজাতেকে নিতে এনকারেজ করবো না। বেটার অপশন আছে আমার হিসাবে, ইংস হচ্ছে বেটার অপশন, মানে মানে সেম মানে কাছাকাছি বাজেটে, ইভেন একটু আপগ্রেড করলে কেন পাওয়া যাবে হয়তো আর একটু বেশি উঠলে, বা হিমিনেজ আছে, সবগুলাই মানে গেম টাইমের বিচারে আর কি, অটো অপশন না আর কি লাকাজেটে। আমার কাছে ইংস অনেক সলিড অপশন। যদি ইংস থেকে থাকে টিমে, তাহলে তো আরো 2টা প্লেয়ার আছে আমাদের, যেমন জেসুস, ইংস জেসুস, আর হচ্ছে ইংস জেসুস, এরপর এর সাথে কে, আমার ধারণা সব অনেকেরই গ্রিনউড রয়ে গেছে। সো গ্রিনউড, ইংস, জেসুস, এরা 3জন একটা আছে। 4 নম্বরে আমি রাখবো ভার্ডি, কেইনকে এন্ড অবামেয়াং এরপর। এই হচ্ছে আমার। আচ্ছা, সাদমান করতে জিজ্ঞেস করছেন যে who are the best three defender picks for the next 2 game weeks? বলো, আমিন বলো। হ্যাঁ, ডিফেন্স আসলে খুব রিস্ক, মানে বিশেষত লাস্ট গেম উইকে দেখতেছি আমরা হচ্ছে 3টা টিম হচ্ছে ক্লিন শিট পাইছে, সো চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লেসেস্টার, এবং এটা হচ্ছে মানে এক লেসেস্টার ছাড়া আর চেলসি ছাড়া মানে কারোটাই আসলে সলিড মনে হয় না। ম্যানচেস্টার যে কোনো সময় কনসিড করতে পারতো, ওয়াজ লাকি টু গেট এ ক্লিন শিট। সো ক্লিন শিটের হোপ করে এখন নিতে গেলে আসলে রিস্ক। এখন মোস্ট লাইকলি হচ্ছে শেফিল্ড, আমার মনে হয়েছে শেফিল্ড হচ্ছে মোস্ট লাইকলি, ওদের হোমে এভারটনের সাথে, এভারটন ইজ নট স্কোরিং মাচ। তো হচ্ছে, এবং শেফিল্ড যখন হচ্ছে হোমে খেলে ওদের খেলার কিন্তু ওদের রেকর্ড হচ্ছে ডিফারেন্ট, যদিও ওরা লিচেস্টারের কাছে হারছে, তো বাট স্টিল আমি মনে করি যে শেফিল্ডের যদি কেউ থেকে থাকে, এগান গুড পিক, এগান অর স্টিভেন্স, ইয়া, তো এটা ভালো পিক। আর উলস, আরেকটা হচ্ছে উলস, উলস হচ্ছে মানে পোস্ট লকডাউন থেকেই দেখতেছি মানে বলি আসার পর ওদের ডিফেন্সটা অনেক সলিড। তো মানে উলসের, এবং হচ্ছে যদি এখন হচ্ছে লাস্টিতে হচ্ছে ডোহার্টি যদিও রোটেশনে পড়ছে, এবং অনেকে হচ্ছে ডোহার্টি হয়তো নিতেও চাচ্ছে না প্রাইসের কারণে, সেটা দিতে হচ্ছে সাইজ ভালো অপশন আর কি আমার হিসাবে আর কি।
না, আমিও এই দুইটা গেমকেই আসলে ইয়ে করছি, মানে জাস্ট ক্লিন শিটের সম্ভাবনা দেখছি, এছাড়া আমি ক্লিন শিটের তেমন সম্ভাবনা আমার কাছে খুব ট্রিকি মনে হচ্ছে আর কি। এই ক্লিন শিট গুলো আমরা কিভাবে পাবো আই এম নট শিওর। হ্যাঁ, সেখানে যে গেম গুলো আছে এর মধ্যে বার্নলি নরিচের খেলা বার্নলি ডিফেন্ডারের কথা চিন্তা করা যেতে পারে, কারণ যেহেতু বার্নলির একটা প্লেয়ার ইনজুর্ড আর আছে। 38 গেমিং 38-এও হচ্ছে কি বার্নলির হচ্ছে হোম ম্যাচ ব্রাইটনের সাথে, তো আমার মনে হ্যাঁ, হয় বার্নলি ইজ আ গুড অপশন। বার্নলি ডিফেন্সে আরেকটা জায়গায় যাইতে পারে, যদিও আমি গেম উইক 36, 37, 38 এইসব সময় কোন ডিফেন্ডার নিতে আগ্রহী না। ওই তিনটা তো নিতেই হবে অ্যাট লিস্ট কিছু তো। না, এখন কথা হচ্ছে আমার ডিফেন্ডার যদি ইনজুর্ড হয়ে থাকে, আমি আসলে ওই ডিফেন্ডারের দিকে না তাকায় আমার প্রপার ক্যাপ্টেন পিক আছে কিনা ওই ক্যাপ্টেনকে আমি আনতে চাই। একটা ডিফেন্ডার ক্লিন শিটটা খুবই আনসার্টেন। এখন একটা ডিফেন্ডার আছে, একটা ক্লিন শিট ডিফেন্ডার যদি আমার 1 পয়েন্টও দেয় বা 0 পয়েন্টও দেয়, তার চেয়ে আমি কোথাও আমার একটা সামনের কোনো ফিকচার আমাকে ভালো দিবে কিনা সেটা আমি বলতে চাচ্ছি। তো বার্নলির জিনিসটা আমি দেখি, বর্নমাউথ সাউদাম্পটনের খেলায় দুইটাই ওপেন খেলা হবে, এখানে কোনো আমি ক্লিন শিট দেখি না। ওয়েল, স্পার্স আর লেস্টারের খেলাটাও আমি কোনো ক্লিন শিট দেখছি না। ব্রাইটন আর নিউক্যাসলের খেলা এগুলাতে আসলে এখন বলা যাচ্ছে না, কারণ সবাই খুব টায়ার্ড হলে গোল খেয়ে যায়। শেফিল্ড এভারটনের খেলাটাতে আমি ক্লিন শিট শেফিল্ড পাইতে পারে মনে হয়। উলস ক্রিস্টাল প্যালেসের খেলা, যেহেতু ক্রিস্টাল প্যালেস তেমন একটা ক্রিয়েটই করে না, সে উলস পাবে হয়তো। আর ওয়াটফোর্ড ম্যান সিটি না, কারণ ম্যান সিটি নেওয়া যেতে পারে, কিন্তু ম্যান সিটির আমি ফ্রন্ট থ্রি নিচ্ছি, সেখানে আমি ম্যান সিটি কোনো ডিফেন্ডার মনে নিব না। অ্যাস্টন ভিলা আর্সেনালের খেলায় ইয়েস, এই জায়গাটাতে আমি মনে করি আমার আর্সেনাল ডিফেন্ডার নেওয়ার জায়গা আছে। আমার মনে হচ্ছে কি এই কোশ্চেনটা আসছে হচ্ছে গিয়ে লিভারপুল ডিফেন্স স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই জায়গা থেকে মানুষজন চিন্তা করতেছে আমি কাকে নিব, আমি টাকে নিতে চাই না বা রবার্টসনকে বিক্রি করে দিতে চাই। এখন এটা আসলে একটা ট্রান্সফার লস কিনা এটা নিয়ে একটা সবসময় সন্দেহ থেকে যায় আর কি। যে কোনো সময় টা একটা অ্যাসিস্ট দিয়ে দিতে পারে, আমি টাকা রিলিজ করার জন্য এটা করতেছি, সেই জায়গাটা থেকে আর কি আমি বলতেছি, বাট অনেকে হিট দেওয়ার জন্য এটা করবে। তো আমি মনে করি বার্নলিকে নেওয়া যেতে পারে। আর লাস্ট যে গেমটার কথা বললাম যে আর্সেনাল, আর্সেনালের আমার কাছে মনে হচ্ছে যে টিয়ারনি আর বেলেরিং কুড বি এ গুড অপশন অ্যাজ ওয়েল, যেহেতু এখন আর্সেনাল একটা অ্যাটাকিং খেলে। আর্সেনাল কিন্তু গোলকিপার অপশনও ভালো, আমার গোলকিপার আর্সেনালের। তো মানে গোলকিপার ওর কিন্তু সেফ টেপও দিবে এবং ভালো আর কি, ও যদি ক্লিন শিট পায় চাই কি বোনাসও দিয়ে দিতে পারে। মানে যদি হচ্ছে মানে হচ্ছে আগে থেকে থাকে তো এটা মানে তাহলে আর কি ডিফেন্স হচ্ছে বার্নলি, মানে বার্নলি আর্সেনাল এই দুইটা গোলকিপার মানে পোপ অনেকের আছে আমি ধরে নিচ্ছি, তো সেক্ষেত্রে আর্সেনাল, আর আর্সেনাল নিলে মানে বার্নলি, এই দুইটা আর কি মানে চারটা। ওকে, আচ্ছা, আমাদের আরেকজন জিজ্ঞেস করছেন যে আহমেদুল্লাহ, উনি বলছেন যে হাউ অ্যাবাউট এলডারওয়েল্ড। কিন্তু এলডারওয়েল্ড তো খেলছে হচ্ছে হোম, স্পার্স, হ্যাঁ, লেস্টারের হোম সাথে। লেস্টার। ওয়েল আমি আসলে লেস্টার ইজ এখন লেস্টারের একটা অ্যাচিভ করার কিছু আছে। লেস্টার জিতুক না জিতুক গোল করে দিতে পারে, এবং এই গেমটা আসলে আমি আমি যদি লেস্টারের মানে আমি আসলে ব্র্যান্ডন রজার্সকে নিয়ে আমি খুব সন্দিহান সবসময়। ব্র্যান্ডন রজার্স মানে আমাদের যেই আমরা যে রানার আপ নিয়েছিলাম আর কি, সেখান থেকে আমি ব্র্যান্ডন রজার্সের ইয়ে নিয়ে আমি ট্যাকটিক্স দিয়ে আমার একটু ইয়ে লাগে, সে আসলে ক্র্যাক করে আর কি প্রেশারের সময়। আমার মতে ব্র্যান্ডন রজার্সের উচিত হবে সে এই গেমটা ড্রর জন্য খেলা, এই গেমটা ড্র করে ওর হার্ট এন্ড সোল ট্রাই করতে হবে ম্যান ইউনাইটেডকে যেন সাথে যেন জিততে পারে। কারণ এই গেমটা যদি লেস্টার ড্র করতে পারে আর ম্যান ইউনাইটেডকে যদি হারাইতে পারে, তাহলে কিন্তু ওদের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হবে। কারণ এই গেমটা জিতার জন্য গিয়ে যদি হেরে যায়, তাহলে ম্যান ইউনাইটেড গেমটা জিতলেও ওরা ফ্রিকি হয়ে যাবে, কারণ গোল ডিফারেন্সের একটা ব্যাপার চলে আসবে, বিকজ মাত্র 1 গোলের ডিফারেন্সে ওরা আগায় আছে। আর এই ম্যাচ যদি হেরে যায়, তো যদি গোল ডিফারেন্স আরো বেড়ে যাবে, সেক্ষেত্রে ম্যান ইউনাইটেডের সাথে খেলাটা তখন জিতলেও একটা বিগ মার্জিনে জিতা লাগবে। এই কারণে এই গেমটা লেস্টারের অ্যাপ্রোচ হবে ড্র করে ফেলা, অ্যাটলিস্ট যদি জিততেও না পারে। এবং ইটস এ ভেরি আইডিয়াল গেম, যেহেতু ওরা ইয়ে করবে, তারপরে অ্যাটাক করবে, বার্ডিং থেকে অ্যাটাক করবে, সেক্ষেত্রে আমি টটেনহাম ডিফেন্ডার নিতাম না, আমি হলো টটেনহাম। ওকে, আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করছেন আফিকুর রহমান, উইলিয়ান সেল করলে ভালো পিক কে হবে, বাজেট 7.3।
আমি ডেভিড সিলভার দাম ভুলে গেছি। ডেভিড সিলভার দাম অ্যারাউন্ড দ্যাট 7.34 এরকমই। কিন্তু আমি সিটের প্লেয়ার মনে হয় 3 জন আছে সবারই, মানে উইলিয়াম বেসতে গেলে। এখন উইলিয়ানের জায়গায় কাকে নিতে হবে সেই জায়গায় আমি আসলে ডেভিড সিলভার একটু 1 পয়েন্ট বাড়ছে, রাইট নাও 7.4 আসলে। অ্যান্টোনিও 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 ম্যান ইউনাইটেডের সাথে খেলা দেখে মানুষজন নিচ্ছে না আর কি, বাট আমি মনে ম্যান বাট ইউনাইটেডের ডিফেন্স ইজ কোয়াইট উইক। যেটা আমি তুমিও বললে যে ইউনাইটেড ফ্যান, তুমিও মনে করতেছো ম্যান ইউনাইটেডের ডিফেন্স খুব শেকি। আমিও তাই মনে করি আর কি। আমার মনে হয় যে ওদেরকে অ্যান্টোনিও নেওয়া যায়। অ্যান্টোনিওর পরের খেলা কিন্তু আবার অ্যাস্টন ভিলার সাথে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে বার্নলির ম্যাকনিল কিন্তু একটা ভালো অপশন হতে পারে, যেহেতু ওরা বার্নলির ম্যাকনিল খুব ভালো অপশন হতে পারে। আরেকটা প্লেয়ারকে আমার খুব পছন্দ হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ব্রাইটনের টোসার্ড। এখন ব্রাইটনের টোসার্ড ইজ ভেরি গুড। ব্রাইটন এখন অনেক ফ্রি খেলতেছে এবং ব্রাইটনের নেক্সট 2টা গেম হচ্ছে নিউক্যাসল আর বার্নলি। নিউক্যাসল আর বার্নলি। নিউক্যাসলের সাথে হোম। আমার মনে হয় টোসার্ড ব্রাইটনের ভেরি গুড অপশন। And the next question is, আচ্ছা, মার্টিনেজ or প্যাট্রিসিও? যেহেতু ডিপেন্ড করে আছে আমার ডিফেন্ডার আছে কিনা। আমার যদি উলস ডিফেন্ডার থাকে, মার্টিনেজের উলস ডিফেন্ডার থাকলে আমি আর্সেনাল গোলকিপার নিব। এটাই। মানে আপনি ডাবল আপ করার পক্ষপাতী না? দুইটা টিম ভালো, বাট মার্টিনেজ ইজ গুড। প্যাট্রিসিও থেকে তো এই দামে আমি জনিকে পাই আর কি। জনি অফারিং মি মোর। জনি অফারস মি মোর। আচ্ছা, আমি শিমুল যদি আর কিছু বলতে চাই, আমরা বাকি কোশ্চেন গুলো রিভিউ করতে করতে আমার মনে হয় ক্যাপ্টেন স্পিক নিয়ে আমরা কথা বলতে পারি এখন। একটা কোশ্চেন আসছে যে ইজ ইট ওয়াইজ টু বেঞ্চ সাকা? ইজ ইট ওয়াইজ টু বেঞ্চ সাকা? ওয়েল, সাকাকে আমার মনে হয়েছিল যে সাকাকে আমি গেম উইক 37-38 খেলাম। তো এত প্রিমিয়াম প্লেয়ার চলে আসার কারণে পাঁচটা মিডফিল্ডার আমি খেলাইতে গিয়ে সাকাকে বাদ দিয়েছি। বাট সাকা উইল বি গুড অ্যাকচুয়ালি নেক্সট 2 গেম উইকস। কারো যদি কোনো বাজেট ইয়েতে আমি কাকে বাদ দিচ্ছি, এই জায়গাটা থেকে আমার মনে হয় যে চেলসি ডিফেন্ডার, যে চেলসি 7.3-7.4 মিলিয়ন দিয়ে কাউকে চেঞ্জ করে আনার চেয়ে অন্য জায়গায় ট্রান্সফারটাকে ইউজ করে 7.3 মিলিয়নকে বেঞ্চ করে দেওয়া হবে, সেই জায়গায় সাকাকে খেলা হবে। সেটা আমার মনে হয় কি প্রাইস ইজ নট ম্যাটার অ্যাকচুয়ালি। আসলে জিনিসটা হচ্ছে কি কথা, সাকা ইজ সো মাচ ইনভলভ ইন আর্সেনাল অ্যাটাক। সো আমি মনে করি সাকাকে খেলাতে যায়। ক্যাপ্টেন স্পিক, এহসান ভাই, আপনার কি মনে হয় এই উইকের জন্য বেস্ট ক্যাপ্টেন কে? এই উইকের ক্যাপ্টেন হচ্ছে সবচেয়ে ট্রিকি, যেহেতু বিগ গানস আর প্লেইং ইন দ্য এফএ কাপ। হ্যাঁ, আর একটা রুল হচ্ছে যখন তুমি ক্যাপ্টেন নিয়ে খুব ট্রিকি জায়গায় থাকবা, দেন ক্যাপ্টেন সালাহ। যখন ইউ আর ইন ডিলেমা, গো টু ক্যাপ্টেন, ইটস বেটার টু ক্যাপ্টেন সালাহ। এটা হচ্ছে যে আমার কথা। ক্যাপ্টেন স্পেক আমি হচ্ছে অবামেয়াং, মানে হচ্ছে মানে ইকুয়ালি গুড আর কি, যেহেতু হচ্ছে অবামেয়াং এর রেকর্ড খুব ভালো যে বটম টিমের সাথে অ্যাস্টন ভিলা। স্টিল অ্যাস্টন ভিলা ডিফেন্সিভ খেলবে না, তারা হচ্ছে অ্যাটাকিং খেলবে আর কি, যেহেতু হচ্ছে ওদের সার্ভাইভাল এখন ইস্যু। সো দ্যাট উইল ক্রিয়েট মোর চান্সেস। তো সেক্ষেত্রে অবামেয়াং এর পেস এটা হচ্ছে একটা হতে পারে আর কি। তো আমি স্টিল ডিলেমার মধ্যে, আমার দুইজনই আছে, সালাহ অবামেয়াং। আমি হচ্ছে দুইজনের যে কোনো একজনকে পিক করবো আর কি। কারণ সালাহ, ওই যে আমি শুরুতে যেটা বলতেছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল থিং, 2 উইক খেলাইছি আমি সালাহকে ক্যাপ্টেন। তো আমি থার্ড উইক হয়তো সালাহকে দিতে চাবো যে ওকে, মানে যদি হচ্ছে সে বড় কোনো কিছু দেয় আমি যাতে সেটা মিস আউট না করি। বাট জেনারেলি কেউ যদি অবামেয়াং থাকে খেলাতে পারে আর কি। অনেকেরই অবামেয়াং নাই আমার মনে হয়, অনেকেই আমাদের আমার কাছে মনে হয় সবচেয়ে সেফেস্ট পিক হচ্ছে হিমেনেজ। হিমেনেজ
হিমেনেজের খেলা কার সাথে দেখতেছো তুমি? হোম ম্যাচ ক্রিস্টাল প্যালেসের সাথে। Well, আর এট দ্য সেম টাইম ইউনাইটেডের ব্রুনো হতে পারে। হ্যাঁ, আমি ব্রুনোর থেকে হিমেনেজকে ইয়ে করি বিকজ ক্রিস্টাল প্যালেস ইজ সো লিকি পোস্ট লকডাউন। সো হিমেনেজ ইজ গুড, বাট ওভারঅল ওদের টুলসের ক্রিয়েটিভিটি একটু কমে গেছে, এই জন্য আর কি আমি হিমেনেজকে শুরুতে বলি না। কিন্তু ক্রিস্টাল প্যালেসের খেলা চিন্তা করে হিমেনেজ একটা গোল দিবে বরং বলা যায়, বাট হিমেনেজের থেকে অনেক ইনিংস ভালো। হ্যাঁ, ইংস ভালো, কারণ আমি বলবো যে সিজনের এই টাইমে যে প্রলিফিক হবে, কারণ হিমিনেস ওর হায়েস্টই হচ্ছে 9, মানে মোস্ট অফ দ্য কেসে একটা গোল দিবে, বোনাস 3 পাবে, 9-10 এখানেই শেষ আর কি। হয়তো ইংসের ক্ষেত্রে ব্রেস হ্যাটট্রিকও হয়ে যেতে পারে, মানে কালকে যেভাবে খেলছে মানে এটা হচ্ছে খুবই ইমপ্রেসিভ। এবং হচ্ছে ওদের ফিকচারও ভালো, ইংসের হচ্ছে আছে, মোটিভেশনও আছে যে সে গোল্ডেন বুটের কন্টেন্ডার। সো ইংস বেটার অপশন জিমিনেজের চেয়ে। আচ্ছা, আমি এখানে আমার একটা জিনিস মনে হয়, সেটা হচ্ছে ধরে নেন যদি হিমেনেজ যদি ক্রিস্টাল প্যালেসের সাথে 3 গোল দিয়ে দেয়, তাহলে কিন্তু সেও কিন্তু গোল্ডেন বুটের কন্টেনশনে চলে আসবে। আমি একটা কথা বলি, কে হ্যারি কেইন তো খুব ভালো খেলছে গত দুইটা গেম। হ্যারি কেইন তো দুইটা ব্রেস মারছে, এবং সনও খুব ভালো খেলছে। তাও আমরা সন আর কেইন নেই না কেন? কারণটা হচ্ছে টটেনহাম তেমন একটা ক্রিয়েটিভ হচ্ছে না। সেম থিং ইজ হ্যাপেনিং উইথ উলভস। উলভসের খুব টায়ার্ড লেগ মনে হচ্ছে, ওরা তেমন একটা ক্রিয়েট করতে পারতেছে না। যদিও ওদের ইয়ে আসছে, প্রোডেন্স আসায়, প্রোডেন্স যখন খেলতেছে মোর ফ্লুইডিটি আসছে। জোটা তো একদিকে ছিলই, আরেকটা দিকে যে ট্রায়ারে ইনজুর থাকার কারণে ওরা যে প্রোডেন্সকে নিয়ে ট্রাই করতেছে, বাট স্টিল প্রোডেন্সের একটা দুইটা ঝলক দেখা গেছে। ওভারঅল ওদের ক্রিয়েটিভিটি অনেক কম এখন। সো আর যেটা আমি বললাম আর কি, জিমিনেস আর টুলস এখন আসলে গেম কিল করে ফেলতে চায়, 1-2 গোলে আগায় গিয়ে বাকিটা খেলা শেষ করে ফেলতে চায়, ওইটা দিয়ে লোকটা দিকটা ধরে রেখে ফেলতে চায়, বাট এক্সপ্লোসিভনেস তো নেই। জিমিনেজের যেটা ব্যাপার হচ্ছে, জিমিনেজ ইজ কোয়াইট ইনভলভ ইন দ্য গেম, তার মানে সে যখনই গোল দেয় তখনই বোনাস পয়েন্ট, এটা হচ্ছে জিমিনেজের অ্যাডভান্টেজ। বাট আমি বলবো যে সালার মতোই একটা উইক কাটাইছে হচ্ছে জিরো লাস্ট উইক। 8টা শট নিছে ভাই, 8টা শট, 8টা শটের মধ্যে জিরোর একটা গোল করছে। হাউ আনফরচুনেট ইট ওয়াজ। কিন্তু কথা হচ্ছে সেখানে শটই নেই, কিন্তু ওভাবে ইনভলভ থাকে না, যার ফলে বিপিএস গুলো ওর দিকে আসে না। জিমিনেজের কাছে বিপিএস গুলাও চলে আসে। তারপরে জিমিনেজ যখন গোল করে তখন দেখা যায় যে 3 বিপিএস চলে আসতেছে, বাট স্টিল আমি মনে করি জিমিনেজ ইজ হাইয়েস্ট 9 পয়েন্ট। অন দ্য আদার হ্যান্ড ইংস ব্রেস করে ফেলতে পারে, ডাবল ডিজিটে চলে যেতে পারে, ইভেন হ্যারি কেইনও ডাবল ডিজিটে চলে যেতে পারে। কিন্তু এই জায়গাগুলো থেকে আমি বলি আর কি যে টটেনহাম এবং উলভস থেকে ক্যাপ্টেন তো একটু রিস্ক। আমিন সুমন। হ্যাঁ, আর আরেকটা অপশন আছে কেডিবি, সেক্ষেত্রে হচ্ছে কেডিবি অলওয়েজ মানে সেফ বেট। কেডিবি, ব্রুনো এগুলো হচ্ছে সেফ বেট, কিন্তু ব্রুনো হচ্ছে আমি হয়তো যদি আমি থাকলে এই জায়গায় মানে প্রেফার করবো না, কারণ ইউনাইটেড আর টায়ার্ড, মানে লাস্টে গতকালকের ফার্স্ট হাফ দেখে মনে হচ্ছে যে তারা হচ্ছে জাস্ট জোর করে মাঠে নামায় দিছে। তো ব্রুনো ফার্নান্দেজ স্টিল ভালো, সে হচ্ছে অ্যাসিস্ট করছে, একটা শট বারে লাগছে, মানে 12-13 স্টিল দিয়ে দিতে পারতো, বাট স্টিল মানে ও ইনভলভ, এই জন্য দেয়া যেতে পারে। বাট ওয়েস্ট হ্যামের মানে ওয়েস্ট হ্যামের সাথে ওয়েস্ট হ্যাম আর ওয়াটফোর্ডের আজকের খেলাটা দেখতে হবে। ওয়েস্ট হ্যাম যদি আজকে জিতে যায় দেন আর কি ইউনাইটেডের মোর ওপেন আর কি সুযোগ থাকবে। যদি ওয়েস্ট হ্যাম হেরে যায় তাহলে হয়তো ওরা মানে ড্র করে গ্র্যান্ড আউট করার জন্য খেলবে, দেন ইট উড বি হার্ড। আর কেডিবি সবসময় অপশন, যে কোনো সময় দিতে পারে, দিচ্ছে না, সো ইজ ডিউ ফর এ বিগ স্কোর। সো কেডিবি আরেকটা অপশন হতে পারে, কিন্তু ওই সিটির খেললে সবসময় আর কি ওই রোটেশন রিস্কটা থেকে যায় আর কি। তো ওই রিস্ক, ওই টেনশন নিতে কেউ রাজি আছে কিনা সেটা হচ্ছে ব্যাপার। আমি মনে করি কেডিবি খেলবে, কেডিবি করে ফুল রেস্ট, একটা একটা গেম খেলে নেয়। আর কেডিবি যখন খেলে সে কিন্তু আরেকটা সেফ বেট অলওয়েজ, এবং ব্রুনোর চেয়ে ভালো বেট আমি বলবো কেডিবি। সো আমার কেডিবির কথাটা হঠাৎ ভুলে গেছিলাম, বাট যেহেতু আমি বিলিভ করতেছি যে কেডিবি ইয়ে হবে, এই যে খেলবে এই ম্যাচটা, কেডিবি খেললে কেডিবি ক্যাপ্টেন দেওয়া যায়। এই উইকে আসলে অনেক স্প্রেড আউট, এই 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 ইয়েটার জন্য, এফএ কাপটার জন্য খেলাটা অনেক ইয়ে হয়ে গেছে, মানে ক্যাপ্টেন পিকটা একটু ট্রিকি হয়ে গেছে। বাট ক্যাপ্টেন পিকই হচ্ছে কি এখন আমাদের সবার মানে পজিশনটা ঠিক করবে। সো চিন্তা করে আর কি।
আমি আমার এহসান ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন। ফর এক্সাম্পল আমার রাশফোর্ড আছে, হ্যাঁ, হি প্লেজ হোম এগেইনস্ট ওয়েস্ট হ্যাম। আমার কি রাশফোর্ডকে চেঞ্জ করে অন্য কোনো, ফর এক্সাম্পল ইংস বা এরকম কাউকে নেওয়া উচিত? ওয়েল, আমি কয়েকদিন আগে একটা স্ট্যাট দিছিলাম যখন ঘুমায়া, মার্সিয়াল, এই যে আর গ্রিনউড গোল করতেছিল, তখন আমি বলতেছিলাম যে সেম রকম একই জায়গায় রাশফোর্ড আছে, একই জায়গায় খেলতেছে সে। এই যে জায়গাটা থেকে মার্শিয়াল লিঙ্ক আপ করে পাঁচটা ডান সাইডে গ্রিনউডকে দিল, গ্রিনউড গোল করে দিল, কিন্তু বাম সাইডে একই জায়গায় ফাঁকাতে রাশফোর্ডে ছিল। সে যদি রাশফোর্ডকে দিত তখন গোলটা রাশফোর্ড দিত। দুজনের স্ট্যাট ইজ ভেরি সিমিলার। এখন দেখা গেল যে এখন গ্রিনউড মানে দুইটা উইক ব্ল্যাঙ্ক গেল, এখন রাশফোর্ড গোল দিয়ে দিল, পরপর দুইটা গেম রাশফোর্ড খেললো। রাশফোর্ডকে বাদ দিয়ে দিবি, কাকে আনবে, সেটা হচ্ছে কোশ্চেন। এখন রাশফোর্ডকে আসলে বাদ দিয়ে আনার মতো প্লেয়ার অন্যরা আছে কিনা, এখন রাশফোর্ডকে বাদ দিয়ে আমি বাকি দুইটা প্লেয়ারের উপর নির্ভর করতেছে আর কি। হ্যাঁ, তুমি যখন ক্যাটাগরি গেলে রাশফোর্ডের কাছে বলছো, তুমি বলো তোমার বাকি দুইটা স্ট্রাইকার নিশ্চয়ই গ্রিনউড নাই ওখানে। হ্যাঁ হ্যাঁ আছে। গ্রিনউড আছে, রাশফোর্ড আছে। বলে হ্যাঁ, তাহলে গ্রিনউড, রাশফোর্ড, আরেকজনকে হিমেনেজ। হিমেনেজ। আমি মনে করি ইউ আর মিসিং সামথিং নাও। এখন এখন আমার মনে হয় তুমি ইংসকে আনতে হবে। ইংসকে এনে টাকাটা বাড়াইতে হবে, এরপর লাস্ট গেম উইকে বুঝে শুনে গ্রিনউডের জায়গায় অভাবে এই হচ্ছে কি আমার কথা। লাস্ট গেম উইকটা কিন্তু ওদের খুব 3 দিনের গ্যাপেই খেলা, তবে লাস্ট গেমে কিন্তু বলা যায় না। লাস্ট গেমে লেস্টারের সাথে খেলা, ইটস এ ভেরি বিগ গেম ফর ম্যান ইউনাইটেড। ম্যান ইউনাইটেডকে ভালো কিছু করতে হলে রাশফোর্ড, গ্রিনউডকেই করতে হবে। সো কাউকে এদেরকে বাদ দিতে বলা খুব কঠিন, বাট যেহেতু ওরা টায়ার্ড, আর যেহেতু ইংস আমি আসলে আমি ফার্নান্ডেজ, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে রাশফোর্ডকে সেল করে ফার্নান্ডেজকে নেওয়াটা কি রাইট হবে কিনা? রাশফোর্ড আর ফার্নান্ডেজ তো দুই সাইডে, একজন মিডফিল্ডার, একজন যেতে। হ্যাঁ মানে আমি হয়তো সেক্ষেত্রে -4 বুঝছি। দেবো। -4 নিয়ে, হ্যাঁ, ইয়েস। ম্যান ইউনাইটেডের এই টায়ার্ড ম্যান ইউনাইটেডেও সেম বেট হচ্ছে গিয়ে ব্রুনো ফার্নান্ডেজ। Okay. আচ্ছা, একজন প্রশ্ন করেছেন যে লিভারপুল তো এখন অনেক গোল খাচ্ছে, সো তাহলে কি চেলসি মিড থাকলে লিভারপুল ডিফেন্ডার কি বেঞ্চ করবে কিনা? চেলসি মিড কিপ করবে কিনা, সে বলছে যে চেলসি প্লেয়ার ট্রান্সফারটা নষ্ট না করে রাখবে কিনা। ওয়েল, এটা ঠিক, লিভারপুল গোল খাচ্ছে, চেলসি প্লেয়ার খেলা দেওয়া যায়। আর চেলসি প্লেয়ার খেলা দিলে সেটা উইলিয়ান এবং ওটা অবশ্যই খেলা দেওয়া যায়। বাট ওই ফিফথ মিডফিল্ডারটা কে আছে এটা আমি দেখতে চাবো। আমার কাছে যদি মনে হয় সেটা সাকা, আমি হলে সাকাকে খেলা দেবো। উইলিয়ানের চেয়ে সাকা উইকেট সম্ভাবনা বেশি এইসব জায়গা থেকে চিন্তা হচ্ছে। বাট অল ডিপেন্ডস অন, যেহেতু বোথ আর প্লেইং এফএ কাপ, সো এটা আসলে বলা যাচ্ছে না। আর মানে লিভারপুল অলরেডি সানডেন আসলে ব্যাড টিম হয়ে যায় নাই, দুইটা খেলাই কিন্তু ওরা হারলেও দুইটা খেলা মানে আর্সেনাল নোস, আর্সেনাল ফ্যান্স নোস খেলাটা ওরা কিভাবে জিতছে। সো লিভারপুলের সাথে ইজি পাই হবে চেলসির জন্য, ঠিক তা না আর কি। না না, আমার তো মনে হচ্ছে যে মানে সালাকেও ক্যাপ্টেন দেয়া যেতে পারে। মানে আমার মনে হচ্ছে, আই এম হ্যাভিং দিস ফিলিং যে এই ম্যাচে মানে ভালো রিটার্ন দিবে সালা। মানে সালাকে সালাকে তোমার মনে হচ্ছে আর কি, আর ওয়ার্ল্ড ওয়াইড সালাকে সবচেয়ে বেশি লোক ক্যাপ্টেন দিবে। না মানে একটা স্ট্যাট, মানে স্ট্যাট না, মানে হচ্ছে চেলসির সাথে কিন্তু ক্রিস্টাল প্যালেস 2 গোল দিছে। সো এটা যদি হচ্ছে মাথায় রাখি তাহলে হচ্ছে চেলসির ডিফেন্স ওরকম সলিড না, মানে সমস্যা আছে। চেলসি ডিফেন্স সলিডের চেয়ে মনে হচ্ছে যে হাউ মাচ মানে লিভারপুল ক্রিয়েটেড ইন লাস্ট 2-3 গেমস, মানে পোস্ট ম্যান সিটির খেলার পর থেকে প্রত্যেকটা খেলাতেই লিভারপুল ভালো করছে। দে আর রিয়েলি আনলাকি উইথ দ্য এন্ড প্রোডাক্ট। সো এই কারণে সালাকে নিয়ে আজকে কিন্তু আমরা গত দুইটা ম্যাচে সালার কিন্তু ডাবল ডিজিট আসার কথা ছিল। সো এখন আনবায়াসড হয়ে আমি লিভারপুলের ফ্যান হিসেবে বলতেছি, আমি যদি লিভারপুলের ফ্যান হয়ে দেখতাম যে লিভারপুল ভালো খেলতেছে না, ক্রিয়েটই করতেছে না, আমি আমি টেনশনে পড়ে যেতাম। লিভারপুল যদি টটনহামের সাথে মতো খেলতো আমি টেনশনে পড়ে যেতাম। বাট দে আর প্লেইং রিয়েলি নাইস, রিয়েলি গুড। তো এটাতে আসলে চিন্তা করে লাভ নেই। আর আরেকটা জিনিস হচ্ছে কি, অফকোর্স ব্যাক ইন দ্য মাইন্ড এটা কাজ করে, চ্যাম্পিয়নশিপ চলে আসছে, আমি এটা দিব কিনা। তবে
সালা ছাড়া 100% প্লেয়াররা তো ওইভাবে ড্রাইভ করতেছে না। হ্যাঁ, এটাও একটা ইস্যুস, বাট স্টিল লিভারপুল ইজ ক্রিয়েটিং এ লট অফ চান্সেস। সো আমি মনে করি চেলসির এই খেলাটা ইজি হবে না। চেলসি এই খেলা হেরেই আসেন চ্যাম্পিয়ন্স লিগ রেস থেকে বাদ করার সম্ভাবনায় আসবে। হ্যাঁ, তো স্টিল আই ডু বিলিভ যে চেলসির এখন চেলসির খেলা কঠিন আছে। চেলসিকে উলসের সাথে জিততে হবে লাস্ট খেলা। So it's not easy for it will not be easy for Chelsea. এবং চেলসির প্লেয়ারও ফ্যাটিক, মানে ম্যানচেস্টার ইউনাইটেড চেলসি একই আর কি, মানে অনেকদিন ধরে এবং খুব বেশি রোটেশনে যায় নাই ওরা, সো প্লেয়াররা ফ্যাটিক মোর অর লেস আর কি। আচ্ছা, একটা কোশ্চেন করেছে যে I have KDB, Mahrez and Jesus. Whom should I transfer out to bring Sterling? Will it be wise decision? Well, KDB আর জেসুসকে তো চেঞ্জ করা যাবে না, আর মাহরেজ আর স্টার্লিং, এখন কথা হচ্ছে মাহরেজ আর স্টার্লিং এরা দুজনই আগামী 2 গেম উইকে 90 মিনিটস খেলবে। নাও ইটস ইয়োর চয়েস যে মাহরেজকে নিব না স্টার্লিংকে নিব। এরা দুজনই একজন একটা গেম 60 মিনিট খেলবে, একটা গেম 30 মিনিটস খেলবে, দুজনই 90 মিনিটস খেলবে। আর মাহরেজ আমি মনে করি এই জায়গায় হাত না দিই, আমরা অন্যদিকে দেখি। আর কেডিবি আর জেসুসকে আমি চেঞ্জ করতে চাচ্ছি আমার মতে। আমিনের কি মনে হয়? হ্যাঁ, মানে স্টার্লিং তো হচ্ছে রোটেশনে পড়ছে, মানে জেসুস কিন্তু 60 মিনিট করে হলেও খেলতেছে, প্রতি গেম টাইম পাচ্ছে কন্টিনিউয়াস, এবং ও ইনভলভ, গোল দিচ্ছে, অ্যাসিস্ট করতেছে। সো জেসুসকে সরানোর পক্ষে না আমি, যদি কারো থেকে থাকে। আমার গত উইকে ফ্রি হিটে ছিল, এখন নাই, সো আমি নতুন করে কিনবো না, বাট কারো থাকলে এটা সেল করার মানে পয়েন্ট নেই আর কি। আর মাহারেজ স্টার্লিং মানে দামের হিসেবে যদি মাহারেজ কারো থেকে থাকে, আমি হলে হয়তো রেখে দিতাম, কারণ দাম বাড়ায়, মানে স্টার্লিং কিনতে হলে তো কত বাজেট আপ করতে হবে 2, বাট ওটা আসলে ওর দেখি না, কারণ দুইজনই সেম টাইম, এবং এটা কাইন্ড অফ মানে ব্লাইন্ড আর কি, যে কেউ যে কোনো দিন ক্লিক করতে পারে। আমি একটা কোশ্চেন করব কামরুল তোমাকে, সেটা হচ্ছে কি, আচ্ছা আমি এই পোস্টের অ্যানসারটা দিয়ে নেই। আমার কাছে মনে হয় যে লাস্ট গেম উইকে যেহেতু ইয়ের সাথে খেলবে, নরউইচের সাথে খেলবে, আমার মনে হয় উনি ওই যে কেডিবি আর ইয়েকে রেখে, এসুসকে রেখে মারেজের জায়গায় হয়তো স্টার্লিংকে আনার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, এসএন ভাই আপনার প্রশ্ন। এটা আনতে পারে। আমি মনে করি যে স্টার্লিং না এনে নেক্সট লাস্ট 2 উইকের জন্য ডেভিড সিলভা কুড বি a very good option। তবে ডেভিড সিলভাকে আনতে হলে ওকে ক্যাপ্টেন দিতে হবে, এ নইলে এনে লাভ নেই। না, ডেভিড সিলভা তো লাস্ট গেম উইকের ক্যাপ্টেন। আমার ট্রিপল ক্যাপ্টেনটা আমি রাখছি ডেভিড সিলভাকে গেম উইক 38 দিব। সেটা হচ্ছে কি ডেভিড সিলভার একটা ব্যাপার। আচ্ছা, এখানে মাঝখানে একজন মনে হয় প্রশ্ন করছিলেন যে এই উইকে যদি কেউ ট্রিপল ক্যাপ্টেন খেলতে চায় তাহলে কাকে দেওয়া উচিত। এই উইকে তো ক্যাপ্টেনই আমরা খুঁজে পাচ্ছি না, ট্রিপল ক্যাপ্টেন গ্যারান্টি। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যদি কেউ আসলে দিতে চায় তাহলে সালাহকে দিয়ে ট্রাই করা উচিত। ওয়েল হ্যাঁ, এক্সক্লুসিভ কিছু চাইতে হলে তো সালাহকেই দিতে হবে আর কি। মানে বিকজ ইউজুয়ালি তো গেম উইক 37 এ কেউ ট্রিপল ক্যাপ্টেন খেলবে না। যদি উনি ওইরকম ভাবে চিন্তা করতে চান তাহলে আমার মনে হয় ওইরকম আনকনভেনশনাল চিন্তা করা উচিত। আনকনভেনশনাল ইয়ে না তো কামরুল, উই আর মিসিং সামথিং। সেটা হচ্ছে কি সালাহ ইজ মোস্ট ক্যাপ্টেড প্লেয়ার এট দিস মোমেন্ট, বুঝতে পারছো? সো সালাহকে আসলে বাদ দেওয়া যাচ্ছে না। ওয়েল গত সপ্তাহে সালাহ টপ ছিল, তো এখন এই সালাহকেও নেওয়াটা এটা রিস্কি না, কারণ ওর স্ট্যাট এন্ড এভরিথিং সিভিয়ার রকম আন্ডার পারফরমেন্স। মানে গত ম্যাচে 4টা শট নিছে ইন দা। হ্যাঁ, আমি এই উইকের আগের উইকে সালাহকে ট্রিপল ক্যাপ্টেন দিয়ে ধরা খাইছি। ধরা খাইছো, বাট মানে সেটা অনেক বেশি আদার ডে এটা 12-13 হইতে পারতো, 13-15 হইতে পারতো, ইজিলি হইতে পারতো সেটা। হ্যাঁ, আমার এখন যেটা কোশ্চেন আর কি, কোশ্চেনটা হচ্ছে কি কামরুলের কাছে বহুদিন ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো, সেটা হচ্ছে গিয়ে একটা কোশ্চেন করছে যে আমি এই যে রেলিগেশন ব্যাটেলে যে টিমগুলো আছে এদেরকে নিব কিনা, ফয়সাল আহমেদ সীমান্ত কোশ্চেন করেছে। সো এই টিমগুলোকে নেওয়াটা কতটা যৌক্তিক হবে, রেলিগেশন ব্যাটেলে যারা আছে ওইসব টিমকে নেওয়া, বা নাকি এদেরকে অ্যাভয়েড করবো। রেলিগেশন ব্যাটেল বলতে আমার কাছে মনে হচ্ছে যে অ্যাস্টন ভিলার সাথে আর্সেনাল, এরপর ওয়েস্ট হামের সাথে ম্যান ইউনাইটেড, বর্নমাউথ খেলতেছে সাউদাম্পটনের সাথে, আর নরিচ খেলতেছে বার্নলির সাথে। নরিচকে আমি তো বাদ ধরে রাখছি, নরিচ তো অলরেডি গন। এখন হচ্ছে গিয়ে আমার মনে হয় ফয়সাল আহমেদ সীমান্ত ম্যান ইউনাইটেডকে এবং আর্সেনালকে টার্গেট করে কথা বলেছে, অবামেয়াংকে আনবে কিনা বা ম্যান ইউনাইটেড কাউকে বাদ দিবে কিনা।
অনেক বড় করে কোশ্চেনটা বললেন, কামরুল এবার উত্তরটা বলেন। আমার তো মনে হলো যে মানে ওই রেলিগেশনের রেলিগেশন দের ফাইটে যারা আছে এই রকম টিম থেকে নিবে কিনা, প্রশ্নটা কি এরকম ছিল? হ্যাঁ, বলছে রেলিগেশন টিমগুলো রিয়াকশন কেমন হবে লাস্ট দুইটা গেম উইকে, ওদের বিরুদ্ধে যে টিমগুলো খেলবে ওদেরকে বাদ দেওয়ার কথা চিন্তা করবে কিনা, এটা হচ্ছে ব্যাপার। এটা তো আসলে মানে টিমের বাকি বাকি স্কোয়াডের বাকিদের উপর ডিপেন্ড করবে যে তাদেরকে বাদ দেবে কিনা। আমার আমার পার্সোনালি কেন যেন মনে হচ্ছে বোর্নমাউথে যেহেতু এখন উইলসন ফিরছে, ও কিন্তু একটা পান্ট হতে পারে। এই যে আমিন, তোমার কি উত্তর এই ক্যালাম জিনিসটা? উইলসন। হ্যাঁ, বুঝতে পারছি। ক্যালাম উইলসন প্রাইস মানে প্রাইস ওভার প্রাইস কিছুটা, এটা হচ্ছে ক্যালাম উইলসন হলে। আর এটা হচ্ছে আমার মত আর কি। আর হচ্ছে আর কি আছে অপশন, অ্যাস্টন ভিলা গ্রিলিশের খেলা মোটামুটি মানে ওর বেস্ট আমরা দেখে ফেলছি, নাই আর কিছু। হ্যাঁ, ওইটা না, কোশ্চেনটা ওইটা না কিন্তু। আচ্ছা, আমি 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 ওই ওই অন্য দিক থেকে যদি দেখি, আমার কাছে মনে হয় আর্সেনাল খুব সিরিয়াসলি খেলবে এবং ইউনাইটেডও খুব সিরিয়াসলি খেলবে, এবং আমার মনে হয় যে অন্যদের আমি খুব একটা সম্ভাবনা দেখতেছি না। যদি ওরা ওদের বেস্ট খেলাটা খেলতে পারে, রেলিগেশন থ্রেটেন যে টিমগুলো আছে, আই ডোন্ট থিংক দে উইল উইন অর দে উইল ড্র। আমার মানে আর্সেনাল বা ইউনাইটেডের জন্য খুব ইজিলি ম্যাচগুলো জেতার কথা। আমার মনে সেক্ষেত্রে হচ্ছে অ্যাবমেয়াংকে পিক করবো কিনা এটা মনে হয় কোশ্চেন নাকি? হ্যাঁ, এটাই কোশ্চেন আর কি। যদি বলো। বাজেট থাকে, মানে মানে আমি আমার অলরেডি আমার আমার নিছি মানে আর কি। আমি অপশনটা যদি আমাকে দেয়া হয়, আই উইল ডেফিনেটলি পিক অবামেয়াং। আচ্ছা, আমার আমার মনে হয় হচ্ছে যে সে অবামেয়াংকে আনবে কিনা। আমার মতে হচ্ছে অবামেয়াংকে এই উইকে আনাচ্ছে, এই উইকে অবামেয়াং হচ্ছে ভালো অপশন। ইংস এই উইকে, এই উইকে আমি অবামেয়াংকে নাইনে ইংসকে আনতাম এক। আর অন দ্য আদার হ্যান্ড ম্যান ইউনাইটেডের প্লেয়ার ছেড়ে দিব কিনা। আমি ওয়েস্ট হামের সাথে খেলাটা ইজি হবে না, এটা আমি বলতে চাচ্ছি। ওয়েস্ট হাম ভালো খেলে, কেউ একজনকে যদি কমাইতে চায় ব্রুনো ফার্নান্ডেসকে বাদ দিয়ে আরেকজন কমানো যেতে পারে, বাট যাদের মার্সিয়াল আছে তাদের আমি বলবো বাদ দিতে হবে। মার্সিয়াল is too good. আচ্ছা, Too আর good. আমার মানে অবামেয়াং এর কিন্তু এখন 20 গোল। আমার মনে হয় হি উইল ট্রাই হিজ বেস্ট যে 23-এর কাছাকাছি যাওয়া যায় কিনা। তো অ্যানাদার ডিফারেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ, অবামেয়াংকে তো নিতে হবে। অবামেয়াংকে তো আমি সবসময় প্রিচ করে আসছি যে গেমে 37-38 নিতে হবে আর কি। কোশ্চেন হচ্ছে একটা, ব্রুনো রাশফোর্ড গ্রিনউড আছে, মার্শিয়ালকে নেওয়া কেমন হবে? তো মার্শিয়ালকে আনতে হলে মাইনাস খেতে হবে। হ্যাঁ, যদি ওনার প্রশ্ন হচ্ছে মানে উইলিয়ান টু মার্শিয়াল মাইনাস আর রাশফোর্ড টু উইংস উইথ -4। উইলিয়ান টু মার্শিয়াল, রাশফোর্ড টু ইংস, আই উইল সে ইয়েস। আমি বলবো হ্যাঁ, নেওয়া যায়। ইটস অফার টু মেনি গুড থিংস। হ্যাঁ, মানে দুইজনই মার্শিয়ালও হচ্ছে লাইকলি টু থাকতেছে, স্কোর। তাহলে ইংস কেও পাচ্ছে। আই উইল অলসো সে ইয়েস। ইয়েস, আমিও তাই বলবো। ইয়েস। এসএন ভাই, আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, আমরা মনে হয় লাস্ট আর একটা বা দুইটা কোয়েশ্চেন নিয়ে শেষ করতে পারি। আচ্ছা, একজন প্রশ্ন করছে যে মাহরেজ বাদ দিয়ে সালাহ নিলে কেমন হবে? মাহারেজ টু সালাহ কিভাবে, মানে বাজেট তো মনে হয় না এলাও করবে, মানে বাজেট না, যদি হয়তো থাকে উনার মানে হয়তো উনার পক্ষে মাইনাস। সম্ভব সেটা। ওকে, ফ্রি ট্রান্সফার আছে। ওকে, মাহারেজ টু সালাহ ভালো হবে আমি বলবো, কারণ মাহারেজ গেম টাইম পাবে না, মানে হচ্ছে মানে 90 মিনিটস পাবে না ডেফিনেটলি যদি এফএ কাপ খেলে। সেক্ষেত্রে হয়তো মাহারেজ টু সালাহ ভালো ভালো অপশন। এহসান ভাই, আপনি কি? আমি আসলে শুনতে পাচ্ছিলাম না, এখন কি আমাকে কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখন শুনতে হুম হুম। পাচ্ছি। আপনি ওকে, লাস্ট একটা প্রশ্ন যদি নেন ওখান থেকে, যদি দেখতে পাচ্ছেন কিনা, তাহলে ওটা দিয়ে আমরা শেষ করব। লাস্ট কোশ্চেন কোনটা? আহ, স্টার্লিং, মারেজ, জেসুস কাকে চেঞ্জ করবে? না, এটা স্টার্লিং, অলরেডি আমরা মনে হয় ওটা অ্যান্সার অলরেডি আমরা দিয়ে দিয়েছি। হ্যাঁ, লাস্টটা কি? সাজেস্ট মি মাস্ট পিকস ফর ফ্রি হিট।
ফ্রি হিটের জন্য কাদেরকে দেওয়া যাবে সাজে মাস্ট পিক ফর ফ্রি হিট? মাস্ট পিক হচ্ছে আমার ফ্রি হিট হচ্ছে ইংস এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যেহেতু এটা ফ্রি হিট খেলা আমি হ্যারিকেনকে নিব, নরমালি আমি হ্যারিকেনকে আনতে পারি না, হ্যারিকেনকে আনবো। ইংস, হ্যারিকেন, জিমেনেজ। ইংস, হ্যারিকেন, জিমেনেজ ইয়েতে। আর মিডফিল্ডে আমি নিব হচ্ছে সালা, কেডিবি, ডেভিড সিলভা, আর হচ্ছে সালা, কেডিবি, ডেভিড সিলভা অ্যান্ড ব্রুনো ফার্নান্ডেস, বেবি মার্শিয়াল। এটা কোনো কিছু হলে আমার কিছু হয় না। আর ডিফেন্সে আমি নিব উলসের ডিফেন্স, যাকে আমি অ্যাকোমোডেট করতে পারি, অ্যান্ডার স্টিভেন্স, আর হচ্ছে বার্নলির একটা ইয়ে নেব। আমার মনে হয় 4.2 তে এখন পিটার্সকে পাওয়া যাবে, যেহেতু টেইলর ইনজুরড। আমার মনে হয় পিটার্স খেলবে, বা ইভেন বার্সলিও হতে পারে। হ্যাঁ, আবার আমি বলবো যে টাকা পয়সা যদি ঠিক থাকে, পোপ যেহেতু খুব ভালো দিচ্ছে, পোপকে ডিফেন্সে রেখে আমি একটা আর্সেনাল ডিফেন্ডার ট্রাই করতে পারি ফর সামথিং ডিফারেন্ট। যদি মার্টিনেসকে ডিফেন্ডার রাখি, আমি পোপ যদি ডিফেন্ডার থাকে আমি বার্নলি ডিফেন্ডার নিলাম না, আমি মার্টিনেসকে দিয়ে ওখানে আমি মনে করি পোপকে ডিফেন্সে রাখা উচিত, কারণ অ্যাস্টন ভিলা একটা গোল করে ফেলতে হবে। সো আমি মানে যেহেতু একটা রিটার্ন অ্যাটাক আমি দেখবো, হ্যাঁ, এই যে আমি দিব ইয়ে একটা জিনিস কি আমার একটু পছন্দের প্লেয়ার হচ্ছে বেলেরিন। বেলেরিন ইজ এ ভেরি গুড ফ্রেন্ডলি ফ্যান্টাসি প্লেয়ার, কিন্তু বেলেরিন মনে হয় খেলবে, এফএ কাপ খেলবে, গত সপ্তাহটা খেলেনি, এই জন্য আর কি একটু ট্রিকি আছে আর কি। সেটাকে মার্টিনেজ নিয়ে বার্নলির একটা ডিফেন্ডার দিলে ভালো হয় আর কি। আমরা প্রায় শেষের দিকে, আমরা একটু শেষ করি। হ্যাঁ, ওই তো এই প্রশ্নেরই অ্যানসারটা আমি আমিন শিমুলের কাছ থেকে ইন শর্ট 4-5 জন যার যেটা মনে হয় মাস্ট পিক ফ্রি হিট নিলে সেটা, তারপর আমি আমারটা বলে উইল জাস্ট রাউন্ড ইট অফ। হ্যাঁ, মাস্ট পিক হচ্ছে, হ্যাঁ আমি হচ্ছে হয়তো 3-5-2 খেলবো আর কি। এটা নিলে হচ্ছে হলো সালা, ব্রুনো ফার্নান্দেস, ডেভিড সিলভা, মার্শিয়াল, এন্ড সামনে হচ্ছে অবামিয়াং। এই পাঁচটা হচ্ছে মাস্ট পিক বলবো, আর বাকিটা হচ্ছে আর ইংস। এতো অবামিয়াং, ইংস, আর হচ্ছে মানে 5, আর ডিফেন্স হচ্ছে উলস, শেফিল্ড। এতো আর কি, যে দুইটা অ্যাকোমোডেট করা যায়। আর মেবি আমি হলে হচ্ছে ফ্রি হিট খেলে রিচিকে নিয়ে একটাই করবো, যে ব্রাইটন, তাদের সাথে হয়তো রিচি আগের ম্যাচে গোল করছে, সো তাকে নিয়ে হচ্ছে অ্যাটাকিং রিটার্নের জন্য একটা চান্স দিতাম। তোমার মাস্ট পিকে কেডিবি নাই? মাস্ট পিকে কেডিবি নাই? ও, কেডিবি সালা বাই ডিফল্ট ভাইয়া, কেডিবি সালা বাই ডিফল্ট, তারপর তিনটা বলছি আমি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এহসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। শিমুল, থ্যাংক ইউ ফর জয়নিং আস। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ আমাকে ই করার জন্য। ইট ওয়াজ লাইক গ্রেট অনার অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। বেস্ট অফ মানে লাক গ্রুপে ফর দ্য হচ্ছে আমি, রিমেইনিং 2 গেমস। হ্যাঁ, লেটস হোপ যে আরো মানে বেটার একটা ফিনিশ দি করবি। বেস্ট অফ লাক আমিন। আমি আশা করি তুমি টপ 1K তে চলে আসো। আর টপ 1K তে আসতে হলে এই উইকে ক্যাপ্টেন তোমার ক্লিক করতে হবে। তো উই আর প্রেইং দ্যাট তুমি যাকে ক্যাপ্টেন দাও সে পেজ অফ করুক। আর আই থিঙ্ক ইউ অলরেডি ব্রট ইন অবামেয়াং, সো আমি অবামেয়াং এর থেকেও একটা গুড পিক আশা করতেছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ এহসান ভাই, থ্যাংক ইউ শিমুল থ্যাংক ইউ, এগেইন, আর থ্যাংক ইউ এভরিওয়ান যারা আমাদের সাথে ছিলেন। আপনাদের সাথে আবার দেখা হবে এই সিজনের শেষবারের মতন, সম্ভবত নেক্সট স্যাটারডে 25 তারিখ। টিল দেন, বেস্ট অফ লাক all. best of luck and থ্যাংক ইউ ভাইয়া, see you everyone. সি ইউ।